আজ আমার আলোচ্য বিষয় হলো ন্যায়মতে বিভিন্ন প্রকার সন্নিকর্ষ। বিভিন্ন প্রকার সন্নিকর্ষ আলোচনা করার আগে আমাদের আগের দিনের পড়ায় একটু ফিরে যেতে হবে। সেখানে আমরা দেখেছিলাম যে মহর্ষি গৌতম প্রত্যক্ষের যে সংজ্ঞা দিয়েছেন, সেই প্রত্যক্ষের সংজ্ঞায় সন্নিকর্ষ শব্দটা আমরা পেয়েছিলাম। অর্থাৎ সেক্ষেত্রে আমরা তাহলে সন্নিকর্ষ বলতে কি বোঝায় আগে আমরা জেনে নিই। দেখো, ন্যায়সূত্র রচয়িতা মহর্ষি গৌতম প্রত্যক্ষের যে সংজ্ঞা দিয়েছেন সেটা আগে জানি। সেখানে সেই সংজ্ঞার প্রত্যেকটা শব্দের অর্থ আমরা জানি, তাহলেই আমাদের কাছে ক্লিয়ার হবে যে সন্নিকর্ষ বলতে কি বোঝানো হয়েছে। সংজ্ঞাটি কি ছিল? মহর্ষি গৌতম প্রত্যক্ষের সংজ্ঞায় কি বলেছিলেন, কি সংজ্ঞা দিয়েছেন? যে সংজ্ঞাটি হলো ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্নম জ্ঞানম অব্যাপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। এই সংজ্ঞাটার প্রকৃত অর্থ যদি জানতে হয় তাহলে আমাদের সংজ্ঞায় ব্যবহৃত শব্দগুলোর মানে বুঝতে হবে আগে। দেখো, সংজ্ঞায় প্রথমেই শব্দটা ব্যবহার করা হয়েছে যে ইন্দ্রিয়ার্থ, অর্থাৎ ইন্দ্রিয় শব্দ। ইন্দ্রিয় বলতে কি বোঝায়? এখানে ইন্দ্রিয় বলতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি বহিরিন্দ্রিয় প্লাস মন নামক অন্তরিন্দ্রিয়কে বোঝানো হয়েছে। তারপরেই যাই অর্থ শব্দটার দিকে। এখানে অর্থ কথাটা একটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থ বলতে বুঝতে হবে ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয় যে বিষয়ের জ্ঞান দিতে পারে সেই বিষয়। প্রত্যেক ইন্দ্রিয়ের একটা নিজস্ব বিষয় আছে, এটা আমরা সবাই জানি প্রায়। কেন? যেমন ধরো আমরা কি জানি যে চক্ষুর বিষয় হলো রূপ, আমরা চোখ দিয়ে রূপটা দেখতে পাই, প্রত্যক্ষ করি। কর্ণের বিষয় হলো শব্দ, কান দিয়ে শব্দ শুনি। নাসিকার বিষয় হলো গন্ধ, নাক দিয়ে গন্ধ পাই। জিহ্বার বিষয় স্বাদ, আমাদের স্বাদ জানার ক্ষেত্রে জিহ্বা লাগে, জিহ্বা দিয়েই জানতে পারি। ত্বকের বিষয় স্পর্শ, ত্বকেই আমরা স্পর্শটা বুঝি। এবারে যাই সন্নিকর্ষ শব্দে, কারণ বলা হয়েছিল ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্নম, অর্থাৎ সন্নিকর্ষ। তাহলে সন্নিকর্ষ মানে সম্বন্ধ, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের সম্বন্ধ। যেমন নাসিকা ইন্দ্রিয়ের সঙ্গে ফুলের সুগন্ধের সম্বন্ধ, অর্থাৎ নাক নামক ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আমরা জানি পঞ্চেন্দ্রিয়। তাহলে এই যে নাক নামক ইন্দ্রিয়ের সঙ্গে যখনই একটা ফুলের, নাকের কাছে ফুলটা নিয়ে এসে গন্ধ পাচ্ছি, তখন এই যে নাকের ইন্দ্রিয়, নাক নামক বা নাসিকা ইন্দ্রিয়ের সঙ্গে ফুলের সুগন্ধের যে সম্বন্ধ হচ্ছে, সেটা হচ্ছে সন্নিকর্ষ। তারপরেই আমরা পাই মহর্ষি গৌতমের প্রত্যক্ষের সংজ্ঞায় যে অব্যাপদেশ্যম শব্দটা, অর্থাৎ অব্যাপদেশ্য। অব্যাপদেশ্য শব্দের অর্থ অশাব্দ, যা অপরের মাধ্যমে পাওয়া নয়। তারপরেই পাই অব্যভিচারী শব্দটা, অর্থাৎ অব্যভিচারী মানে যথার্থ বা নিঃসন্দিগ্ধ। আর তারপরে কি পাই? ব্যবসায়াত্মক শব্দটা, ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম বলা হয়েছিল। তাহলে ব্যবসায়াত্মক মানে কি? ব্যবসায়াত্মক মানে সুনিশ্চিত। তাহলে মহর্ষি গৌতম প্রত্যক্ষের যে সংজ্ঞাটা দিয়েছেন, সেই সংজ্ঞাটার পুরো সংজ্ঞাটার অর্থ কি? সংজ্ঞাটার অর্থ হচ্ছে যে যে জ্ঞান ইন্দ্রিয়ের সঙ্গে অর্থ বা বিষয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন হয়, যা অশাব্দ বা অপরের মাধ্যমে পাওয়া নয়, অর্থাৎ অব্যাপদেশ্যম, যা যথার্থ অর্থাৎ অব্যভিচারী এবং সুনিশ্চিত, সেই জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ। তাহলে এবারে আমরা পরিষ্কার সোজা চলে যাই আমরা ন্যায়মতে বিভিন্ন প্রকার সন্নিকর্ষের আলোচনায়। ন্যায়মতে সন্নিকর্ষ মানে সম্বন্ধ, আমরা জানলাম একটু আগেই। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের সম্বন্ধ হচ্ছে সন্নিকর্ষ। নিজ নিজ গ্রাহ্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধই হলো সন্নিকর্ষ। যেমন নাসিকা ইন্দ্রিয়ের সঙ্গে ফুলের সুগন্ধের সম্বন্ধ হচ্ছে এক প্রকার সন্নিকর্ষ। আমরা একটু আগেই জানলাম যে নাক নামক ইন্দ্রিয়ের সঙ্গে, ইন্দ্রিয়ের কাছে যখন ফুলটাকে কাছে নিয়ে আসা হচ্ছে নাকের কাছে, তখন নাকের সাথে যে ফুলের যে সুগন্ধের সম্বন্ধ, সেটাই হচ্ছে এক প্রকার সন্নিকর্ষ। যে বিষয়টি যে ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণযোগ্য, সেই বিষয়ের সঙ্গে সেই ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হলেই প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ প্রমা উৎপন্ন হয়। সন্নিকর্ষ মানে তাহলে কি হলো? মানে হলো গ্রাহ্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সেই সম্বন্ধ বা সম্বন্ধ যা উক্ত বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান দেয়। আবার বলছি, সন্নিকর্ষ মানে গ্রাহ্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সেই সম্বন্ধ
যা উক্ত বিষয়ের প্রত্যক্ষ জ্ঞান দেয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সন্নিকর্ষ বলতে এক্ষেত্রে লৌকিক সন্নিকর্ষকে বোঝানো হয়েছে। আমরা প্রাত্যহিক জীবনে নানা প্রকার পদার্থকে প্রত্যক্ষ করি। এই বিভিন্ন প্রকার পদার্থের সঙ্গে ইন্দ্রিয়ের একই প্রকার সন্নিকর্ষ হতে পারে না। কারণ কি? কারণ আমরা নাক দিয়ে নিশ্চয়ই শব্দকে প্রত্যক্ষ করতে পারি না। তার জন্য শব্দকে প্রত্যক্ষ করতে গেলে কোন ইন্দ্রিয়ের প্রয়োজন? কর্ণ ইন্দ্রিয়। আমরা চোখ দিয়ে নিশ্চয়ই স্পর্শ অনুভব করতে পারি না। আমাদের তার জন্য কি প্রয়োজন? কোন ইন্দ্রিয়? ত্বক ইন্দ্রিয়ের দ্বারা আমরা স্পর্শকে অনুভব করি। সেই জন্যই কথাটা বলা হচ্ছে যে যে বিভিন্ন প্রকার পদার্থের সঙ্গে ইন্দ্রিয়ের একই প্রকার সন্নিকর্ষ হয় না। তাহলে প্রাচীন ন্যায়াচার্য উদ্ধতকারের মতে লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার। অর্থাৎ ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ হচ্ছে 6 প্রকার। 1. সংযোগ সন্নিকর্ষ। 2. সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। 3. সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। 4. সমবায় সন্নিকর্ষ। 5. সমবেত সমবায় সন্নিকর্ষ এবং 6. বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। এবারে আমরা একে একে প্রত্যেকটা সন্নিকর্ষ আলোচনা করব সংক্ষেপে। যেমন প্রথমে যাই সংযোগ সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ কি? বাহ্য ইন্দ্রিয়গুলির মধ্যে একমাত্র চক্ষু এবং ত্বক দ্বারাই দ্রব্য বিশেষের প্রত্যক্ষ জন্মে। চক্ষু এবং ত্বক দ্বারাই কিসের প্রত্যক্ষ জন্মে? দ্রব্য বিশেষে। সেই প্রত্যক্ষে সেই দ্রব্য বিশেষের সঙ্গে চক্ষু এবং ত্বক ইন্দ্রিয়ের সংযোগ সম্বন্ধই হলো ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ। তাহলে যেমন এখানে উদাহরণ হিসেবে কিরকম বলা যেতে পারে যে ঘট প্রত্যক্ষ করার সময় চোখের সাথে ঘটের যে সন্নিকর্ষ হয়, ঠিক আছে? আবার যেমন ধরো একটি একটি পুতুল প্রত্যক্ষ করার সময় চোখের সাথে পুতুলটি মাটির পুতুল হতে পারে, যে কোনো পুতুল হতে পারে, তার যে সঙ্গে যে সন্নিকর্ষ হয় সেটাই হবে সংযোগ সন্নিকর্ষের উদাহরণ। তারপরেই যাই দ্বিতীয় সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। অর্থাৎ দ্রব্যের সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধ হলো সংযোগ সন্নিকর্ষ। এটা আমরা একটু আগেই জানলাম, যে কোনো দ্রব্যের সাথে ইন্দ্রিয়ের সম্বন্ধ। দ্রব্যের মধ্যে যে আবার গুণ থাকে, সেই গুণের প্রত্যক্ষের সময় ওই গুণের সঙ্গে বিশেষ ইন্দ্রিয়ের যে সম্বন্ধ, তার নাম হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এটাকে একটা উদাহরণ দিলে বোঝাই, তাহলে একটু ভালো বুঝতে পারবে। যেমন ধরো চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত ঘটের, আমরা এখানে ঘটটাকেই বারবার নিয়ে আসছি তাহলে সুবিধে হবে। তাহলে চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত ঘটের যে রূপ, যে আকার ইত্যাদি গুণের যে সম্বন্ধ হয়, তাই হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এক কথায় চোখ দিয়ে আমরা যখন কোনো একটা ঘটের রূপ দেখি বা ঘটের আকারকে আমরা প্রত্যক্ষ করি, এবং তাহলে তখনই কিন্তু যে চোখের সঙ্গে, চক্ষু নামক ইন্দ্রিয়ের সঙ্গে যে সংযুক্ত ঘটের রূপের বা আকারের ইত্যাদি গুণের যে সম্বন্ধ হয়, তাই হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এবারে 3 নম্বর সন্নিকর্ষে যাই, তৃতীয়, যে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষে। দ্রব্যস্থ গুণের জাতি বা সামান্যের, অর্থাৎ দ্রব্যের মধ্যে যে গুণের জাতি বা সামান্য থাকে, তার প্রত্যক্ষের সময় ওই জাতির সঙ্গে ইন্দ্রিয়ের যে সম্বন্ধ হয়, তার নাম সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। এখানে একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো একটা সাদা রঙের বা শ্বেত বর্ণের ঘটের প্রত্যক্ষের সময় আমরা যখন ঘটের সাদা বা শ্বেত বর্ণটিকে প্রত্যক্ষ করি, তখন ওই বিশেষ যে রংটা বা বর্ণটিতে যে শ্বেতত্ব অর্থাৎ সাদা রঙের ধর্ম, যে শ্বেতত্ব নামক জাতি বা সামান্য আছে, তাও প্রত্যক্ষ করি। এক্ষেত্রে এই শ্বেতত্ব জাতির প্রত্যক্ষের সময় যে সন্নিকর্ষ জন্মে তাকে বলা হয় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। এবারে যাই চতুর্থ সন্নিকর্ষে, সেটা কি? সমবায় সন্নিকর্ষ। দেখো কর্ণরূপ ইন্দ্রিয়ের দ্বারা শব্দের প্রত্যক্ষ হয়, আমরা একটু আগেও জানতাম। তো শব্দ প্রত্যক্ষের সময় শ্রবণেন্দ্রিয় বা কর্ণের সঙ্গে শব্দের যে সম্বন্ধ, অর্থাৎ শব্দ শোনার সময় প্রত্যক্ষের সময় শ্রবণেন্দ্রিয় অর্থাৎ কানের সাথে শব্দের যে সম্বন্ধ, তার নাম সমবায় সন্নিকর্ষ। নৈয়ায়িকদের মতে শ্রবণেন্দ্রিয় হচ্ছে কি? কার গুণ? আকাশের গুণ। শব্দ এবং আকাশের মধ্যে সম্বন্ধ থাকার জন্য প্রত্যক্ষ করার সময় কর্ণের সঙ্গে শব্দের যে সন্নিকর্ষ ঘটে, তাকে বলে সমবায় সন্নিকর্ষ।
কি বলে? সমবায় সন্নিকর্ষ। এবারে আমরা যাব পঞ্চম সন্নিকর্ষে, অর্থাৎ সমবেত সমবায় সন্নিকর্ষে। দেখো, শব্দোক্ত ধর্ম কোথায় থাকে? শব্দে থাকে। কর্ণরূপ ইন্দ্রিয়ের দ্বারা যেমন শব্দের প্রত্যক্ষ হয়, আমরা কান দিয়ে যেমন শব্দ প্রত্যক্ষ করি বা শুনি, তেমনি শব্দত্ব এই যে জাতি, এই জাতিরও কিন্তু প্রত্যক্ষ হয়। তাহলে শব্দত্ব কোথায় থাকে? শব্দেই সমবেত থাকে। কাজেই কর্ণ দ্বারা শব্দত্ব জাতি প্রত্যক্ষের সময় যে সন্নিকর্ষ ঘটে তাকে বলে সমবেত সমবায় সন্নিকর্ষ। এবারে যাই ষষ্ঠম সন্নিকর্ষে। সেটা কি? বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। নৈয়ায়িকদের মতে অভাব প্রত্যক্ষ করার সময়, যে কোনো কিছুর অভাব, যে কোনো কিছু যেখানে খুশি, যেখানে কোনো একটা কোথাও কোনো কিছুর অভাব, সেই অভাব প্রত্যক্ষ কালে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সন্নিকর্ষ হয় তাকে বলে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। এখানে আমরা উদাহরণ হিসাবে বলতেই পারি যে ভূতলে ভূতলে ঘটাভাব, এই উদাহরণটা নিই। ভূতলে ঘটাভাব রয়েছে, অর্থাৎ ভূতলে ঘট নেই। তাহলে চোখের সঙ্গে ঘটের যে সংযোগ হয় না, তখন কি হয়? যখন ভূতলে ঘটাভাব রয়েছে, অর্থাৎ ভূতলেতে ঘট নেই, বা আমি যদি বলতে পারি একটি ঘরের মধ্যে এই ঘরটিতে ঘট নেই, তাহলে এই ঘরে ঘট নেই, অর্থাৎ ঘটের অভাব, সেটা কার সংযোগ হলো না? চোখের সাথে, আমার চোখের সাথে ঘটের কোনো সংযোগ হলো না, তাই তো? তাহলে এক্ষেত্রে ভূতল কি হয়ে যাবে বা ঘটটা কি হয়ে যাবে? বিশেষ্য। আর ঘটাভাব যেটার অভাব হচ্ছে, কিসের অভাব এখানে? ঘটের অভাব। তাহলে সেই ঘটের অভাব হচ্ছে বিশেষণ। কাজেই এক্ষেত্রে বিশেষ্য ভূতল ঘটাভাবের দ্বারা বিশেষিত হচ্ছে। তাহলে চক্ষু সংযুক্ত, চোখের সঙ্গে সংযুক্ত করা যে ভূতল বা ঘর, সেই সংযুক্ত ঘর বা সংযুক্ত ভূতল ঘটাভাব রূপ, ঘটের অভাব রূপ যে বিশেষণ যুক্ত হওয়ায় চোখের সঙ্গে কার সন্নিকর্ষ হয়? ঘটের অভাবের সন্নিকর্ষ হয়। সেটা যেখানে খুশি হতে পারে, ভূতলে হতে পারে, ঘরেও হতে পারে, কোন একটা জায়গাতে হতে পারে, সন্নিকর্ষ হয়, তাকে বলে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। অর্থাৎ চক্ষু সংযুক্ত ভূতল ঘটাভাব রূপ বিশেষণ যুক্ত হওয়ায় চক্ষুর সঙ্গে ঘটাভাবের যে সন্নিকর্ষ হয় তাকেই বলে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। আজ তাহলে আমরা শেষ করলাম ন্যায় মতে বিভিন্ন প্রকার সন্নিকর্ষ। পরের দিন আমরা আলোচনা করব প্রত্যক্ষের শ্রেণী বিভাগ। আজ তাহলে এই পর্যন্তই থাক।